শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটুর ফাঁসির আদেশ, বাকি 3 আসামি খালাস। রায় পর্যবেক্ষণের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত, ভুক্তভোগীর মায়ের ক্ষোভ। আধুনিক ও মানবিক দেশ গড়ার প্রত্যয়ে খুলনায় তারুণ্যের মহাসমাবেশ। চাঁদাবাজ ও চিহ্নিত আওয়ামী দোসররা বিএনপির সদস্য হতে পারবে না, চট্টগ্রামে আমির খসরু। ভারতের পুশ-ইনে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলছে বিজেপি। পুশব্যাকের পরিকল্পনা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ফাঁসি রায় দিয়েছেন আদালত। বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। হিটুর মৃত্যুদণ্ডে সন্তোষ জানালেও 3 জনকে খালাসের বিষয়ে রায় পর্যবেক্ষণের পর আপিলের সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। 14 কার্যদিবসে বিচার কাজ শেষ করার মধ্য দিয়ে দ্রুত রায়ের দ্বিতীয় নজির স্থাপন হল। আফজাল হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। যে আসিয়ার জন্য কেঁদেছিল গোটা দেশ, সেই আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের অপেক্ষায় ছিল গোটা জাতি। শনিবার রায়ের দিনে বিচারকের সামনে হাজির করা হয় 4 আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন, আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় আসিয়ার বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছেন। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। তবে 3 আসামির খালাসের বিষয়ে রায় দেখে আপিলের সিদ্ধান্ত নিতে চায় রাষ্ট্রপক্ষ। আমরা এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয় আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 6 মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনার পর দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ গঠনের 14 দিনের মধ্যেই বিচার শেষ। এর 4 দিনের মাথায় রায় ঘোষণা। বিচার বিভাগের ইতিহাসে এটি দ্বিতীয় নজির। যদিও দণ্ড কার্যকরে বাকি আইনের আরও 2টি ধাপ, সেটিও দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা সবার। আফজাল হোসেন, সময় সংবাদ, মাগুরা। এদিকে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বজন এলাকাবাসী। তবে বাকি 3 আসামিকে খালাস দেয়ায় ক্ষোভ জানিয়েছেন আসিয়ার মা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় গোটা দেশে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সোচ্চার হয় সর্বস্তরের মানুষ। রায়ে প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি হলেও খালাস পেয়েছেন বাকি 3 আসামি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আসিয়ার মা। 3টাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা 3টাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারা মারিছে। খুশি হবো কি করে? ওরা তো আজকে আমার তা করলে কালকে ছাড়া পাবে, কালকে আর একজনের করবে।
দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ হওয়ায় এলাকাবাসী ও আইনজীবীরা সন্তুষ্ট হলেও 3 আসামির খালাস নিয়ে হতাশ তারাও। প্রায় আমাদের এলাকাবাসী বা পরিবারের পক্ষ থেকে আমাদের যেটা আশা ছিল, আমাদের সেই মনের আশাটা পূরণ হয়নি। সহযোগী আসামিদেরকে যদি খালাস প্রদান করা হয় তাহলে তাদের আসলে এই বিষয়ে অপকর্মে উৎসাহ বেড়ে যাবে। এই মামলাটি রাষ্ট্র খুব দ্রুত বিচার করেছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে প্রতিটা মামলায় যদি ঠিক এমনভাবে বিচার হতো তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো। রায় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আসামি পক্ষের আইনজীবী। হিটু শেখের ফাঁসি হয়েছে এবং সাক্ষ্য প্রমাণ না থাকায় 3 জন আসামি খালাস পাইছে। এই রায়ে ব্যাপারে আদালত যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, এই রায়ের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। রায়ের কপি হাতে পাওয়ার 30 কার্য দিবসের মধ্যে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন উভয় পক্ষ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। চিহ্নিত আওয়ামী দোসররা বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের কাজী দেরুতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমে যোগ দেন আমির খসরু। এ সময় তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা দলের সদস্য হতে পারবেন। পরে নিজের সদস্য পদ নবায়ন করেন তিনি। এদিকে বিএনপির এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে মাসব্যাপী। আওয়ামী লীগের দোষর যারা ছিল, চিহ্নিত যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, ভোট পারবে না, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করুন। সমাজে কোনদিন রাজনৈতিক ভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। আওয়ামী স্টাইলে বাংলাদেশে আগামীতে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। দুপুরে পাবনার সুজানগরে কর্মী সম্মেলনে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। এ সময় সংসদ নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জেলার 5টি আসনে দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন রফিকুল ইসলাম খান। পরে পাবনা 2 আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক KM হেসাবউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, সংস্কারের রোডম্যাপ দিয়েছেন এবং নির্বাচনের ডেডলাইন দিয়েছেন, এরই মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনও দিতে হবে। এর ব্যতিক্রম হলে বাংলাদেশের জনগণ বর্তমান সরকারকে আর বিশ্বাস করবে না। খুলনায় সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কেননা সমস্ত ভবিষ্যৎ ইতিহাসকে ধারণ করে এবং যে ইতিহাস ভবিষ্যৎ ধারণ করে সেই ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে। আমরা মনে করি আমাদের সামনের ভবিষ্যতে আমাদের ইতিহাস ধারণ করা থাকবে, আমাদের বর্তমানও ধারণ করা থাকবে। আমরা দেখেছিলাম বাংলাদেশে একটি খুনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একদিনে হয় নাই। এই বাংলাদেশের এই ভূখণ্ডে বিশ্ব স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 1400 মানুষকে হত্যা করা হয়েছে মারণাস্ত্রের আঘাতে। শতকরা 66টি বুলেট মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এদেশের মানুষের উপর হেলিকপ্টারের গানশিপ থেকে গুলিবর্ষণ করা হয়েছে।
সেই গণহত্যা চালানোর পরে এই শেখ হাসিনার তার দলের কোনো অনুশোচনা নাই। তারা ক্ষমা প্রার্থনা করে নাই, তারা দুঃখ প্রকাশ করে নাই, উল্টো দিল্লিতে বসে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। এমনি একটি প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচার দাবি করেছিলাম। পৃথিবীর ইতিহাসে যারা গণহত্যার জন্য দায়ী হয়, যারা বর্বরতম হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে, তাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয়, সাথে সাথে সেই সমস্ত ফ্যাসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসেবে বিচার করা হয়। আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক, সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক। সরকার করেছে, তবে অনেক পানি গোলা করে। খুলনায় সার্কিট হাউস মাঠে বিএনপি তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পোষণের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছেন বিজেপি মহাপরিচালক। যদিও ভারতের এই আচরণকে উস্কানি মনে করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন শেষে তিনি আরও জানান, পুশব্যাকের পরিকল্পনা নেই বাংলাদেশের, তবে ভারতীয়দের ফেরত পাঠানো হবে যথাযথ প্রক্রিয়ায়। ভারত পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর হঠাৎ করেই অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় 350 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে তারা। এ পরিস্থিতিতে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়সিং খালের সংযোগস্থলে ভাসমান বয়সিং বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উদ্বোধন শেষে বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের পুশিনের ঘটনায় ডিপ্লোম্যাটিক চ্যানেলে প্রতিবাদ জানানো হয়েছে। পুশিনকে উস্কানি হিসেবে মনে করছেন না বলেও জানান তিনি। আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল, আমাদের কাছে চিঠি লিখে হয়েছে। এবার আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে। ওনারা ওই সাথেও যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। পুশিন নিয়ে কথা বলেন বিজিবি মহাপরিচালকও। তিনি বলেন, ভারতের পুশিনের ফলে জঙ্গি সন্ত্রাসীদের দেশে ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়, তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। পতাকা বৈঠকে প্রতিবাদ জানানোর পাশাপাশি যেখানে পুশিন চেষ্টা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি প্রতিরোধ করছে বলেও জানান মহাপরিচালক। বাংলাদেশ ভারতের মধ্যে 79 কিলোমিটারের জলসীমান্তকে নিরাপদ করতে এই বয়সিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করল বিজিবি। এর ফলে সীমান্তে চোরাচালান সহ নানা ধরনের অপরাধ যেমন বন্ধ হবে, তেমনি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা পুশিন বন্ধেও এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। পঞ্চগড়ে আলাদা সীমান্ত থেকে নারী শিশু সহ 11 জনকে পুশিন করেছে বিএসএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বোদা উপজেলার ডানাকাটা সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে কাজ করে আসছিলেন তারা। গত 2 মে ভারতীয় পুলিশ বোম্বে থেকে আটক করে মোট 125 জনকে শিলিগুড়ি এয়ারপোর্টে পৌঁছে দেয়। এরপর তাদের মধ্যে 11 জনকে বাংলার সময় আরও থাকছে। দিনাজপুরের বাজারে মধু মাসের রসালো ফল লিচু অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ক ফল নামানোর অভিযোগ, তাপদাহে ঝরে পড়ার অজুহাত বাগানীদের। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মাতারবাড়ি এবং বে টার্মিনালের নাব্য রক্ষা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পলি জমা রোধ করতে এসব চ্যানেলে 12 থেকে 18 মিটার গভীরতার ড্রেজিং প্রয়োজন হলেও বন্দরে রয়েছে পুরাতন 12 মিটার গভীরতার ড্রেজার। নাব্যরক্ষায় কেনা হচ্ছে 3টি অত্যাধুনিক হপার ড্রেজার ও কাটিং সেকশন মেশিন। সাকটিপুর ছবিতে আরও জানাচ্ছেন কমল দে।
মাত্র 6 নটিক্যাল মাইলের চট্টগ্রাম বন্দরের এখন নিজস্ব সীমা 64 নটিক্যাল মাইল পেরিয়ে গেছে। বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজের সঙ্গে যুক্ত হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি আধুনিক বন্দর হিসেবে গড়ে উঠতে যাওয়া বে টার্মিনাল। খনকের সাথে সাথে আরো নতুন নতুন সেই ধরনের টেলিং স্টেশন, হপার ড্রেজার কেনার, যেটা হয়তো মাতারবাড়িতে কাজ করবে, যেখানে আমাদের ডিজাইন ডেপ 16 মিটার, বে টার্মিনালে হয়তো 11.5 থেকে 12 মিটার মতো ডিজাইন ডেপ থাকবে। অন্তত 9.5 কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে 14.5 মিটার মাটি খনন করে তৈরি করা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জাহাজ চলাচলের এই চ্যানেল। টার্মিনালের স্থাপনা তৈরি না হলো 3টি অতি গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলের নাব্য রক্ষায় প্রয়োজন পলি জমা ঠেকানো। আমাদের যেহেতু এখন চ্যানেলের গভীরতা অনেক বেশি হচ্ছে মাতারবাড়িতে এবং বে টার্মিনালে, সেই হিসেবে আমাদের অধিক সক্ষমতা সম্পন্ন ড্রেজার প্রকিউর করা দরকার। চট্টগ্রাম বন্দরের একমাত্র ড্রেজার এই খনক 12 মিটার গভীরে গিয়ে খনন করতে পারে এই খনক। তবে চট্টগ্রামের বন্দরের নাব্য রক্ষায় কর্ণফুলী নদীতে প্রয়োজন 14 মিটার গভীরতার ড্রেজার মেশিন। তবে আর অপেক্ষা নয়, বন্দর মাতারবাড়ি এবং বে টার্মিনালের জন্য কেনা হচ্ছে 2টি হপার ড্রেজার এবং 1টি কাটিং সেকশন মেশিন। ঠিকাদারের ড্রেজারের পরিবর্তে নিজস্ব ড্রেজিং মেশিন বহরে যুক্ত হলে বছরে অন্তত 300 কোটি টাকা সাশ্রয়ের আশা বন্দর চেয়ারম্যানের। বিদেশি বা অন্য কোনো কোম্পানিতে করতে যায়, তাহলে দেখা যাবে 2-3 বছরে যে খরচ হবে সেই খরচ দিয়েই আমরা কিন্তু আসলে ড্রেজার কিনতে পারবো। 14 থেকে 18 মিটার গভীরতায় গিয়ে হপার ড্রেজার পলি অপসারণ করলো। পলিথিন সহ অন্যান্য আবর্জনার জমাট বেঁধে যাওয়া মাটি কাটতে প্রয়োজন কাটিং সেকশন মেশিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীকে আরও 2টি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালত এই আদেশ দেন। পরে সিদ্দিরগঞ্জ থানায় হওয়া হত্যা ও হত্যা চেষ্টার 2টি মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়। জুলাই আন্দোলনে সিদ্দিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গত 9 মে আইভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহীর তানোরে নিখোঁজের 20 দিন পর এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত সম্পর্কের জেরে মেয়ের পরিবার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একমাত্র ছেলে চিত্তরঞ্জন পালকে হারিয়ে আর্তনাদ মা সুলেখার। স্বজনরা জানান 27 এপ্রিল রাজশাহীর তানোরের হাবিবনগর পালপাড়া গ্রামের চিত্তরঞ্জন পাল নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। নিখোঁজের 20 দিন পর শনিবার সকালে গ্রামের পাশে শিবনদী থেকে চিত্তরঞ্জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, প্রেমঘটিত ঘটনার জেরে মেয়ের পরিবার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওনারাই মেরে ফেলছে, কারণ যদি মেরেই না ফেলে তাহলে ছেলের মেয়ের ভাই আর মেয়ে কেন উধাও হয়ে থাকলো। এই ঘটনা এখন দাদা আমরা সুস্থ বিচার চাই, আর ফাঁসির চাই আমরা। এই ঘটনায় স্বপন পাল ও ছবি রানী নামের 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পোচা লুঙ্গি এবং তার ছেলের পরনে থাকা গেঞ্জি থেকে তার বাবা আইডেন্টিফাই করে এটাই তার ছেলে। এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা এই ঘটনার সাথে যে বা যারা জড়িত হোক তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। চিত্তরঞ্জন পাল পেশায় একজন মুদি দোকানি ছিলেন। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরা। সকাল 10:15টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা জানান, এপ্রিল ও চলতি মাসের বেতন পাননি তারা। এর মধ্যে 10 মে মালিকপক্ষ কারখানার মূল্যবান মালামাল সরিয়ে নিয়ে গেছে। দিনাজপুরে অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ক লিচু নামানোর অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে লিচু। 100 মাদ্রাজি লিচু 250 থেকে 320 টাকা ও বেদানা লিচু বিক্রি হচ্ছে 500 থেকে 650 টাকায়। তবে লিচু অপরিপক্ক বলে অভিযোগ ভোক্তাদের। বিক্রেতাদের দাবি, বাড়তি দামের আশায় ও তাপদাহে লিচু ঝরে পড়ার শঙ্কায় দ্রুত বাজারজাত করা হয়েছে। আর কৃষি বিভাগ বলছে, বাজারে লিচু উঠতে এখনও 1.5 সপ্তাহ সময় প্রয়োজন। সেই সময় লিচুর সঠিক স্বাদ পাওয়া যাবে।
বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটুর ফাঁসির আদেশ, বাকি 3 আসামি খালাস। রায় পর্যবেক্ষণের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত, ভুক্তভোগীর মায়ের ক্ষোভ। আধুনিক ও মানবিক দেশ গড়ার প্রত্যয়ে খুলনায় তারুণ্যের মহাসমাবেশ। চাঁদাবাজ ও চিহ্নিত আওয়ামী দোসররা বিএনপির সদস্য হতে পারবে না, চট্টগ্রামে আমির খসরু। এবং ভারতের পুশিনে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলছে বিজেপি। পুশব্যাকের পরিকল্পনা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন। এ ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।